রাজনীতির মাঠে দৃশ্যমান বিএনপি জামায়াতের আলাদা জোট, বাদ পড়াদের নিয়ে একাট্টা এনসিপি। নির্বাচন বানচালে চলছে ষড়যন্ত্র, বলছে বিএনপি। গণতন্ত্রের জন্য লড়ছেন খালেদা জিয়া, জন্মদিনে দোয়া মাহফিল। রাজশাহীতে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার, সুইসাইড নোটে ঋণের দায়ে আত্মহত্যার বিবরণ। এবার ভোলাগঞ্জে মাটির নিচে লুকানো সাদা পাথর উদ্ধার, বালু উত্তোলনে বিপর্যয়ের মুখে সিলেটের রাতারপুর। আলেক্সায় ট্রাম্প পুতিনের বৈঠক আজ, যুদ্ধবিরতির ঘোষণা নিয়ে অনিশ্চয়তা, মার্কিন প্রচেষ্টার প্রশংসা রুশ প্রেসিডেন্টের। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি তন্ময় কুমার রায়। রাজনীতির মাঠে ইতোমধ্যে দৃশ্যমান 2টি জোট। বিএনপির সাথে আছে গণতন্ত্র মঞ্চের 6টি দল এবং 12 দলীয় জোট সহ সমমনা দলগুলো। আর জামায়াতে ইসলামীকে ঘিরে ইসলামী দলগুলোকে নিয়ে হতে পারে আরেকটি জোট। বিশ্লেষকরা বলছেন 2 জোটের বাইরে থাকা দলগুলো নিয়ে তৃতীয় জোট গঠন করতে পারে এনসিপি। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। ইসলামের সাথে জোট হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। কয়েকদিন আগের বিএনপির শীর্ষ এই নেতার বক্তব্যে স্পষ্ট জামায়াত ও বিএনপির জোট হচ্ছে না আসন্ন নির্বাচনে। তবে এবার ধানের শীর্ষের সঙ্গী কারা সেটির আভাস মিলেছে। দেশটি আমাদের সকলের। সপ্তাহখানেক আগে 2 ধাপে 42টি রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসে বিএনপি, যেখানে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সাথে জোটবদ্ধ নির্বাচন ও পরবর্তীতে ঐকমত্যের জাতীয় সরকার গঠনের ইঙ্গিত দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের সাথে আন্দোলন, নির্বাচন, সরকার গঠন সবকিছুতেই তারা তার যে দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের সাথী যারা আছে তাদেরকে নিয়েই করবেন বলে তারেক রহমান আমাদেরকে জানিয়েছেন। আমরা এটাই বিশ্বাস করতে চাই। এর মধ্যে 6টি রাজনৈতিক দল নিয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ রয়েছে বিএনপির জোটে। আর আগে থেকে 12 দলীয় জোট তো আছেই, যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে ধানের শীষ নিয়ে। আমাদেরকে বলছেন যে আপনারা প্রস্তুতি নেন, নির্বাচনের অতীতে আমরা আপনাদের সঙ্গে ছিলাম, এখনো আছি, জোটবদ্ধ নির্বাচন করব, জোটবদ্ধ সরকার গঠন করব, এটা উনি আমাদেরকে বলবেন। এটা উনি সবসময় বলছেন। বিএনপির সাথে অতীতে আন্দোলনে যেমন ছিলাম, এই নির্বাচনেও আমরা একসাথে থাকব এবং একই প্রতীক নিয়ে, বিএনপির যে প্রতীক ধানের শীষ নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। এখন কতগুলি সিট বা কিছু সেইগুলি নিয়ে আলাপ হয় নাই এখন। এদিকে জামায়াতে ইসলামীকে ঘিরে ইসলামী দলগুলোকে নিয়ে হতে পারে আরেকটি জোট, যেখানে থাকতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্য জোট ও নেজামে ইসলামের মতো দলগুলো। মতপার্থক্য ভুলে ভোটের মাঠে এবার সংঘবদ্ধ শক্তি প্রদর্শনের অপেক্ষায় তারা। ইসলামী সংগঠনগুলোর মধ্যে যে ছোটোখাটো বিষয়ে যে মতপার্থক্য আছে, এটা এখানে খুব একটা কার্যকর হবে না। হ্যাঁ, তবে এই সমস্ত বিষয়কে কোনো দল, কোনো গোষ্ঠী উস্কে দেওয়ার চেষ্টা করবে, তারা এবার সুবিধা করতে পারবে না। একটা পোলারাইজেশন হবে এবং ইসলামের পক্ষের শক্তিটা একটা বড় রকমের শক্তি নিয়ে মাঠে নামবে। তবে এই 2 জোটের সাথেই লিয়াজও রয়েছে কোনো দলের, যারা জোটের বাইরে বিকল্প শক্তি হিসেবে কাজ করতে চায়। এখন পর্যন্ত আমাদের নেতাকর্মীদের স্পিরিটের জায়গাটা হচ্ছে যে বিকল্প শক্তি হিসেবে নিজেদেরকে তুলে ধরার জন্য আমরা এককভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। ধর্মভিত্তিক দলগুলোর জোট কিংবা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কেন্দ্রিক জোটের মধ্যে যাওয়ার আমাদের চিন্তাভাবনা নাই। এরকম জাতীয় জায়গা থেকে কোনো বোঝাপড়ার ভিত্তিতে কোনো জোট হয় এবং যদি কোনো রাজনৈতিক মেরুকরণ হয়, সেক্ষেত্রে আমরা ইতিবাচকভাবে বিবেচনা করব। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দৃশ্যমান এই 2 জোটের বাইরে হতে পারে আরেকটি জোট, যার নেতৃত্ব দেবে এনসিপি। 3টে রাজনৈতিক শক্তির মধ্যে 2টো রাজনৈতিক শক্তি যদি জোটবদ্ধ হয়, তৃতীয় যে শক্তি সেও নিশ্চয়ই চেষ্টা করবে একটা জোটবদ্ধ হওয়ার জন্য, যাতে করে তার শক্তিও কিছুটা বাড়ে। আবার এমনও হতে পারে যারা বিএনপি জোটে যেত বা যারা জামাতের জোটে যেত,
তাদের কেউ কেউ মিলে এনসিপির সাথে মিলে একটা তৃতীয় জোট হতে পারে। আর রাতের ভোট ও আমিডামি নির্বাচনের বৈধতা দেয়া দল জাতীয় পার্টির অবস্থান বরাবরের মতোই অস্পষ্ট। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবার পুরনো সমস্যাগুলো ফিরে আসবে। বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে বাংলাদেশ একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের কথা তুলে ধরেন তিনি। জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সব লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছাতে পেরেছে। তার মূল দায়িত্ব একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। নির্বাচনের পরে সরকারে থাকার কোনো পরিকল্পনা নেই বলেও জানান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় শেখ হাসিনার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে লড়াইয়ে যাবে না বাংলাদেশ, তবে সেখানে বসে বাংলাদেশকে যেন অস্থিতিশীল করতে না পারে সে ব্যাপারে উদ্যোগ নিতে হবে বলেও জানান তিনি। We don't need the trial, because election will end everything from our side. So everything will go into the hands of the people who are elected. Imagine you have the election without doing other two things. Then you go back to the same old problems. My job is to make sure a decent, acceptable, clean, enjoyable election takes place. Everybody who are voters can cast their vote, because our voters couldn't vote for the last 15 years. Everybody participating in it. I said it should be like a fair, a village fair, have fun. নির্বাচন হবে কিনা তা নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির নেতৃত্বে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। নির্জন কারাগারে বেগম জিয়ার উপর যারা নির্যাতন চালিয়েছিল তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন মির্জা আব্বাস। বিস্তারিত জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। দীর্ঘ সময় পর আবারও এমন পরিসরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনের আয়োজন করেছে তার দল। কেক কাটা কিংবা উৎসব মুখর আয়োজনের পরিবর্তে কেন্দ্র থেকে তৃণমূলে নির্দেশনা দেয়া হয় দোয়া মাহফিল আয়োজনের। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ দোয়া মাহফিল। দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত এই আয়োজন। নির্জন কারাগারে বেগম জিয়ার উপর যারা নির্যাতন চালিয়েছিল তাদের বিচারের আওতায় আনার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য এখনও লড়াই করে যাচ্ছেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় আসন্ন নির্বাচন অনুষ্ঠান হতে না দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেন তিনি। যত রক্ত ঝরুক, যত জীবনই যাক, এখনো গণতন্ত্র আমাদের হাতের নাগালের বাইরে। আমরা শুনি, বিশ্বাসও করতে চাই যে সহসা নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। এই নির্বাচন সম্পন্ন হওয়া ভোটের গণনা, ভোটের ফলাফল গণনার আগ মুহূর্ত পর্যন্ত জাতির কাছে একটা সংশয় আছে, নির্বাচন হবে তো, অর্থাৎ একটা ষড়যন্ত্র চলমান আছে। আর নজরুল ইসলাম খান বলেন, বিএনপির নেতৃত্বেই আবারও দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করেই দলীয় কর্মী সমর্থকদের গণতন্ত্রের জন্য কাজ করে যাবার আহ্বান জানান বিএনপি নেতারা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কাউকে শ্রদ্ধা জানাতে দেয়া হচ্ছে না। আওয়ামী লীগ সংঘবদ্ধ হয়ে না আসলেও বিক্ষিপ্তভাবে যারা এসেছেন ফুল হাতে তাদের ফিরিয়ে দিয়েছে পুলিশ। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় কাউকে শ্রদ্ধা জানাতে দেয়া হচ্ছে না বলে জানায় পুলিশ। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে নৃশংসভাবে হত্যা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ হাসান। ঠিক ৫০ বছর আগে ১৫ আগস্ট রাতে ধানমন্ডির ৩২ নম্বরে অতর্কিত হামলা চালায় সেনাবাহিনীর একদল বিপদগামী সদস্যরা। গুলি করে হত্যা করে স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
হত্যা করা হয় শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাছেল, শেখ ফজলুল হক মনি, আরজু মনি, শেখ রোজি, কর্নেল জামিল সহ ১৬ জন সদস্যকে। একটি দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সর্বোচ্চ নেতার এভাবে পরিবারসহ বর্বরোচিত হত্যা ও মানবতা বিরোধী অপরাধ ইতিহাসে বিরল। ২০০৯ সালে শেখ হাসিনা সরকার গঠন করলে ১৫ আগস্ট রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়। জাতীয় শোক দিবস হিসাবে পালন করা হয় নানান আনুষ্ঠানিকতা। শেখ মুজিবের দল আওয়ামী লীগও পালন করেছে বিভিন্ন কর্মসূচি। শেখ হাসিনার ১৫ বছরের শাসন আমলের অবসান ঘটে ২৪-এর ৫ আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে। এক পর্যায়ে গুড়িয়ে দেওয়া হয় মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি। ২৪-এর ৫ আগস্টের পর কয়েকবার চেষ্টা করেও আনুষ্ঠানিকভাবে বড় কোনো কর্মসূচি পালন করতে পারেনি আওয়ামী লীগ। এবারও দল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচি ঘোষণা দেয়া হলেও ৩২ নম্বরের অভিমুখে আওয়ামী লীগের কোনো মিছিল বা জমায়েত দেখা যায়নি। ২ দিন ধরে ৩২ নম্বরে প্রবেশের সড়ক বন্ধ করে দিয়ে অবস্থান নেয় পুলিশ। কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বৃহস্পতিবার বিকেল থেকে ৩২-এ অবস্থান নেয় বিএনপি। এরপর আওয়ামী লীগের কর্মী সন্দেহে সেখান থেকে বিভিন্ন সময় আটক করা হয় ৫ জনকে। পুলিশ বলছে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের কাউকে শ্রদ্ধা জানাতে দেয়া হচ্ছে না। যেহেতু সরকারিভাবে তাদের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ করা হয়েছে, আমরা সরকারি নির্দেশ পালন করব। বিভিন্ন সন্দেহে কেউ বা মোবাইল টানা পার্টি, চুরি, ছিনতাইকারী অথবা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য এইরকম সন্দেহ করে আমাদেরকে ৫ জনকে আমাদের কাছে হ্যান্ডওভার করা হয়েছে। শুক্রবার সকালে বিক্ষিপ্তভাবে কয়েকজন ফুল নিয়ে আসলেও তাদের ঢুকতে দেয়নি পুলিশ। কিছুক্ষণ অবস্থান করে চলে যান তারা। এ সময় কিছুটা উত্তেজনাও দেখা যায়। তবে আওয়ামী লীগের ব্যানারে কোনো নেতাকর্মীদের উপস্থিতি ছিল না। বিগত দিনগুলোতে এখানে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলে ফুলে ভরে থাকত। তবে ২৪-এর ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর পাল্টে যায় দৃশ্যপট। ভেঙে ফেলা হয় বঙ্গবন্ধুর এই প্রতিকৃতি। ২ বছর ধরে এখানে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক তৎপরতা নেই। চলতি বছরের ৫ই ফেব্রুয়ারি এই ৩২ নম্বরের বাড়িটি ভেঙে ফেলার পর এখানে শুধুই ধ্বংসস্তূপ আর নীরবতা। জাহিদ হাসান, এখন, ঢাকা। সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পাথর উদ্ধারে ক্রাশার মিল সহ বিভিন্ন জায়গায় আজও অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। সে সময় মাটির নিচ থেকে পুঁতে রাখা পাথর উদ্ধার করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে পাথরবাহী ট্রাক। এদিকে আজও সাদা পাথরে চলছে পাথর প্রতিস্থাপন। সিলেটের ভোলাগঞ্জে সীমাহীন লুটপাটের পর সেই পাথর জব্দ করে প্রতিস্থাপন জানিয়ে সারা দেশে চলছে তীব্র সমালোচনা। এর মাঝেই এবার মিলেছে বালি দিয়ে চাপা দেওয়া সাদা পাথরের সন্ধান। ভোলাগঞ্জের কলাবাড়ি গ্রাম, যেখানে বালুচাপা দিয়ে রাখা হয়েছে হাজার হাজার ঘনফুট সাদা পাথর। অভিনব কায়দায় লুকিয়ে রাখা এই পাথরের সন্ধান পায় যৌথ বাহিনী। পরে শুক্রবার সকাল থেকেই শুরু হয় যৌথ বাহিনীর অভিযান, যেখানে মাটি খুঁড়তেই বের হয়ে আসে সাদা পাথর। এভাবেই বালু দিয়ে ঢেকে রাখা হয়েছিল মূল্যবান সাদা পাথর। এরকম কোটি কোটি টাকার সাদা পাথর এখানকার ক্রাশার মিল এবং বিভিন্ন বাসাবাড়িতে পাওয়া যাচ্ছে, এবং যার বিরুদ্ধে এখন সরব হয়েছে প্রশাসন। স্থানীয়রা বলছেন, পাথর লুটের সঙ্গে জড়িত যেই হোক তাদের শাস্তির আওতায় আনতে হবে। তবে নির্দোষ কারো ভাগ্যে যেন শাস্তির খড়গ নেমে না আসে, সেই দাবি তাদের কণ্ঠে। যারা নদী থেকে পাথর উত্তোলন করেছে এবং যাদের ছত্র ছায়ে উত্তোলন করা হয়েছে, এক দোষী কিন্তু অ্যাকচুয়ালি তারা। এই যে মেল মালিকগুলি এই যে পাথরগুলি আপনারা সিজ করতেছেন, এই ভদ্রলোক তো এখানে টাকা নিয়ে বসে রয়েছে, গাড়ি আসছে, নগদ টাকা দিছে, তারা পাথর কিনে রাখছে, তারা দোষ কোথায়? স্পটের সাদা পাথর যে স্পট আছে, ওই স্পটের পাথরগুলো যখন লুট হয়ে যাচ্ছে তখন আমরা এগুলো ঘুরে ফেলছি। জানি আমরা নিশ্চিত যে অভিযান আসবে, তখন আইন শ্রদ্ধা করে আমরা মাটি দিয়ে ঘুরে ফেলছি। তখন মাটির গড়তে থাকে এই মালগুলো উঠে নিয়ে যাওয়া আছে। যারা লুট করছে এটা আপনারা হয়তো আইন শৃঙ্খলা বাহিনী এটা তদন্ত করে বের করবে। এদিকে সিলেট ভোলাগঞ্জ সড়কের বিমানবন্দর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা হয় শতাধিক পাথর বোঝাই ট্রাক। প্রশাসন বলছে, লুট হওয়া পাথর উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
এছাড়া ক্রাশার মিলগুলোতেও বিদ্যুৎ বিচ্ছিন্নের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কর্মকর্তারা। কিছু পাথর পাওয়া গেছে, এগুলো আমরা জব্দ করেছি। এগুলো আবার যেভাবে রেজিস্ট্রেশন হয়েছে রিস্টোরের ব্যবস্থা করা হচ্ছে। আমরা চেষ্টা করছি যেখানে সাদা পাথর পাওয়া যাচ্ছে সেগুলো জব্দ করে আবার রিস্টোর করার ব্যবস্থা করছি। বিদ্যুৎ কিন্তু আমরা আরো সেই অগাস্টের পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্ছে, যেগুলো স্টোন ক্রাশার মেশিন আছে যেগুলো অবৈধ, সেগুলো করা হচ্ছে। এটা চলমান প্রক্রিয়া চলছে। এদিকে উদ্ধার হওয়া পাথর আজও প্রতিস্থাপন করা হচ্ছে ভোলাগঞ্জের সাদা পাথরে। সন্দীপন শুভ, এখন সিলেট। সিলেটের পর্যটন এলাকায় লুট হওয়া পাথর নিয়ে যখন এত হইচই, তখন বিভিন্ন স্থানে চলছে অবৈধ বালু উত্তোলন। অপরিকল্পিতভাবে যত্রতত্র প্রভাবশালীদের বালু উত্তোলনের হুমকির মুখে অনেকের ঘরবাড়ি এবং সংরক্ষিত এলাকা। আইনি নিষেধাজ্ঞা থাকলেও সিলেটের বালু মহালগুলোতে অবৈধ লুটপাটে জড়িতদের ধরতে প্রশাসনিক গাফিলতিকে দুষছেন পরিবেশ কর্মীরা। আরও জানাচ্ছেন গুলজার আহমেদ। বাংলাদেশের নির্মাণ শিল্পে প্রতিদিন যে বালু ব্যবহার করা হয় তার অধিকাংশই সরবরাহ হয়ে থাকে সিলেট অঞ্চল থেকে। বিশেষ করে সিলেটের গোয়াইন, সারি, পিয়াইন, হবিগঞ্জের খোয়াই আর সুনামগঞ্জের জাদুকাটার বুক চিরে যে বালু উত্তোলন করা হয় তা কেবল নির্মাণ শিল্পের জন্যই নয়, বরং জীবিকার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে। কিন্তু এই অর্থনৈতিক শক্তির পিছনে রয়েছে নানান অব্যবস্থাপনা, পরিবেশগত ঝুঁকি এবং সিদ্ধান্তহীনতার নানান ঘাটতি। সিলেটের খনিজ সম্পদ উত্তোলন প্রক্রিয়া বন্ধ ঘোষণা হলেও এখনও বিভিন্ন স্থানে চলছে প্রকাশ্যে বালু উত্তোলন। প্রশাসনের তোয়াক্কা না করেই জেলার লালাখাল, পিয়াইন, ধলাই সহ বেশিরভাগ বালু মহলের একই অবস্থা। অনেক পরিশ্রম আর মনে করেন কাজ না করলে তো চলার মতন কোনো প্রসেস। জায়গাতে চাঁদা দেওয়া লাগে, চাঁদা দেওয়ার কারণে আমরা বালু তুলতে পারি না। বালু খেকোদের হাত থেকে রক্ষা পাচ্ছে না সংরক্ষিত জলারবন, রাতারগুলো। পাশাপাশি অবৈধভাবে বালু তোলার ফলে অনেকেই হারাচ্ছেন ঘরবাড়ি। প্রতিবাদ করলে শিকার হতে হচ্ছে নির্যাতনের। তারা অবৈধভাবে ডেজার মেশিন দিয়া বালু উত্তোলন করি, অবৈধভাবে কোনো লিজও নাই। 100 ফুট ভিতরে আছিল, বাঙ্গিয়া এটা তো অনেক গাছাই নাছিল, গাছ বিরিক সব বাঙ্গিয়া লইয়া যায়। বাচ্চারা চোখ মাইতে পারে না, আমরাও অশান্তি জানি না, সারা লাইট পূজা করতে লাগে। তারা যদি নিষেধ বাধা দেয়, তারা আরো কি লাইটল বাইটল এগুলা দেখানির পরে আমরা তো মনে করেন মাইট দর করার বয়ে আমরা আর যাই না। পরিবেশবাদীরা বলছেন এই অনিয়মে পরিবেশের সাথে হুমকির মুখে পড়ছে স্থানীয় অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা। দ্রুত এসব অবৈধ কার্যক্রম বন্ধ না হলে পুরো জেলা দীর্ঘস্থায়ী ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন তারা। অবৈধ জায়গা থেকে বালু উত্তোলন করে, তারা এখানে সরকারকে কোনো রূপ ট্যাক্স দেয় না, কিন্তু তারা বালু উত্তোলন করে যাচ্ছে। এই বালু উত্তোলন করার ফলে তারা যে আর্থিকভাবে লাভবান হয়, সেই টাকার একটা অংশ তারা প্রশাসনের পিছনে খরচ করে। আপনি দেখেন, আমরা লুটপাট এগুলো ছেড়েই দিলাম। যে প্রক্রিয়ায় বা যে পদ্ধতিতে বালু উত্তোলন করা হয়, সেখানে আপনি দেখবেন যে এই যে কটা টাকা আমরা রেভিনিউ হিসেবে পাচ্ছি, এর চেয়ে অনেক অনেক গুণ বেশি আমরা ক্ষতির শিকার হচ্ছি। তবে বালুমহালের নৈরাজ্য বন্ধে কাজ চলছে বলে জানান জেলার অতিরিক্ত বিভাগীয় কমিশনার। অবৈধভাবে বালু তোলা যাবে না, এটি যেভাবে আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদের এই অঞ্চলে তেমন হয় নাই, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা শুনেছি যে অবৈধ বালু উঠাচ্ছে, এগুলাকে আমরা কঠোর হস্তে দমন করতে হবে। বালুমহাল ঘিরে দীর্ঘদিন ধরেই চলছিল অনিয়ম এবং বিশৃঙ্খলা। তবে সঠিক তদারকি আর নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে শৃঙ্খলা ফেরাতে পারলে শুধু পরিবেশ নয়, বরং আর্থিকভাবেও উপকৃত হওয়া সম্ভব। পাশাপাশি সরকারের বাড়বে বৈধ উপায়ে রাজস্বের পরিমাণ, তৈরি হবে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ। সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে এই বালু শিল্প। গুলজার আহমেদ, এখন সিলেট। পাথর উদ্ধার এবং প্রতিস্থাপনের পর ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন স্পটে আসতে শুরু করেছেন পর্যটকরা। নজরদারি ও টহল বজায় রেখেছে যৌথ বাহিনীর সদস্যরা। এদিকে পাথর উদ্ধারে চলমান রয়েছে প্রশাসনের অভিযানও। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। সাদা পাথর এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সন্দীপন শুভ। চলে যাচ্ছি তার কাছে। শুভ, সাদা পাথরে যারা পর্যটকরা এসছেন তারা কি বলছেন, এবং একই সঙ্গে পাথর উদ্ধারে অভিযান এখনো চলছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের।
তন্ময়, দেখেন যে আশাটি আমাদের নিরাশ হয়ে গিয়েছিল সবাই, আবার সেই আশাটি কিন্তু ফিরে আসছে। অর্থাৎ ধীরে ধীরে পর্যটক মুখর হয়ে যাচ্ছে আমাদের সেই সাদা পাথর। অর্থাৎ এখন আসা শুরু করেছেন পর্যটকরা, এবং সাদা পাথরের যে সৌন্দর্য, অর্থাৎ সাদা পাথরের পর্যটন কেন্দ্রের যে সৌন্দর্য, সেটি রক্ষা এখানকার প্রশাসন যে উদ্যোগ নিয়েছিলেন, সেই উদ্যোগের সাথে একাত্মতা পোষণ করে এখানে পাথর শ্রমিকরাও তারা কিন্তু সেই পাথর এনে ফেলছেন। অর্থাৎ প্রতিস্থাপনের কাজ কিন্তু এখন চলছে। আপনার সামনেই কিন্তু এখানে শত শত বা হাজারো পাথর কিন্তু এই মুহূর্তে প্রতিস্থাপন হচ্ছে, যেটি গতকালকে পর্যন্ত ছিল না, সেটি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতিস্থাপিত হয়েছে। বিশেষ করে সেই সাদা পাথর, এবং কিছু শ্রমিকরা কিন্তু এখনো কাজ করছেন, এবং দেখতে পাচ্ছেন যে আমার চোখের সামনে কিন্তু অনেক শত শত পর্যটকরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছেন। যেমন আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে পর্যটকদের মন্তব্য, আমরা কিন্তু তাদের কথা শুনেছিলাম। তারা বলছেন যে সাদা পাথরের যে হারানো সৌন্দর্য সেটি যেন খুব দ্রুতই ফিরে আসে, এবং আজকে তারা এসে বলছেন যে না, কিছুটা হলেও আজকের পরিবেশটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে পাথর কিন্তু আবার পাওয়া যাচ্ছে। এই জিনিসটা কিন্তু তাদের কাছে অনেকটাই আশা জাগিয়েছে, এবং তারা ইতিবাচক মন্তব্য করেছেন আমাদের কাছে। এবং আমরা এখানে দেখেছি যে প্রশাসন যে তাদের টহল এবং যে টহল ছিল সেটি কিন্তু আরও জোরদার করেছেন। এবং একই সাথে আমরা আরেকটা জিনিস জানাতে চাই যে এখানে প্রশাসন গতকালকে যারা এটির সাথে জড়িত, অর্থাৎ পূর্ব ইসলামপুরের যে চেয়ারম্যান আলমগীর আলম, তাকেও কিন্তু গ্রেফতারের আওতায় নিয়ে এসেছে। এবং এর আগে কিন্তু বিএনপি আমরা দেখেছি যে তাদের যে উপজেলা সভাপতি শাহাবুদ্দিনকেও এখানে তাদের পদ থেকে বহিষ্কার করেছে। এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের যারা এই সব কাজের সাথে, গর্হিত কাজের সাথে যারা জড়িত ছিলেন, তাদেরকে কিভাবে শাস্তির আওতায় নিয়ে আসা যায় সেটা কিন্তু এখন প্রশাসন ভাবছেন। এবং এখানকার আমরা কথা বলেছি বিভিন্ন স্টেক হোল্ডার যারা রয়েছেন, বিভিন্ন ফটোগ্রাফাররা রয়েছেন বা পর্যটন সাথে যারা জড়িত রয়েছেন, তারা যেমনটি বলছেন যে আসলে এই সাদা পাথরকে ফিরিয়ে আনতে হবে, এবং সাদা পাথরের সাথে এই পর্যটনের সাথে কিন্তু তাদের আর্থিক সম্পর্ক হয়ে গেছে, এবং তাদের ব্যবসায়িক সম্পর্ক কিন্তু এই সাদা পাথরকে কেন্দ্র করে। সেহেতু এই সাদা পাথরকে বাঁচাতে হবে এবং সবাই এক থাকতে হবে, এবং যে কাজটি হয়েছে সেটি যেন আর না হয় সেজন্য যেন প্রশাসন আরও বেশি নজরদারি দেন, তারা যেন আরও বেশি মনোযোগী হন, এবং তাদের মনিটরিং যেন অব্যাহত থাকে। এই সবারই কিন্তু চাওয়া এটাই। তো এই ছিল তন্ময় আমার কাছে সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে সবশেষ। রাজশাহীর পবা উপজেলার বামনশিখর এলাকা থেকে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় একটি সুইসাইড নোটের উদ্ধার করা হয়, যাতে মৃত্যুর দায় ও কারণ উল্লেখ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে হলেও মূল রহস্য উদ্ঘাটনে অধিকতর পর্যবেক্ষণ করছে পুলিশ। এই ঘটনায় এলাকা জুড়ে নেমেছে শোকের আবহ। সজীব আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। ছেলে, বউ, নাতিপুতি 4 জনই মৃত। প্রিয়জন হারানোর এই আর্তনাদ থামছে না কিছুতেই। বাড়ি জুড়ে চলছে মাতম। শুক্রবার সকালে রাজশাহীর পবা উপজেলার বামনশিখর উত্তরপাড়া এলাকার নিজ বাড়ি থেকে যুবক মিনারুল, নিজের স্ত্রী ও 2 শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানায়, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে মিনারুল স্ত্রী সন্তানকে নিয়ে নিজেদের ঘরে যান। পরদিন সকালে বেলা বাড়লেও কাউকে ঘর থেকে বের হতে না দেখে পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ ডাকাডাকি করেন। ডাকাডাকির এক পর্যায়ে মিনারুলের বাবা ঘরের কোঠা বেয়ে দেখতে গেলে মিনারুলের ঝুলন্ত মরদেহ ও বাকিদের মৃত অবস্থায় দেখতে পান। এ সময় তাদের আহাজারিতে ছুটে আসেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। ওর স্বামী চলে গেছে বাইপাসে মারলি, এখন ওই বলছে যে আসো রাতে উঠবে, ডাকছে দরজা ধাক্কাচ্ছে, কোনো দরজা খুলছে না। সকালে উঠে দেখছি তসলা মারা, সগলায় ঘর ঝোঁকড়াছে, পাত্তা নাই। আমি চাতাল দিয়ে উঠি, ওই ঘরে যা ভুলকে দিয়ে দেখছি আমার বেটা মেয়েরা। এ সময় মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট পায় পুলিশ। দেনার দায়ে স্ত্রী ও 2 সন্তানকে হত্যার পর মিনারুল নিজে আত্মহত্যা করেছেন বলে সুইসাইড নোটে উল্লেখ করা হয়। স্থানীয়রা জানায়, নিজের চাচাতো ভাই সহ বেশ কিছু প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়েছিল মিনারুল। কিছুদিন আগে জমি বিক্রি করে তার বাবা তা পরিশোধ করে, তবে আবারও গোপনে ঋণ করে সে। তাতে বাড়ে দেনার দায়। পাশাপাশি মিনারুল জুয়াড়িদের সঙ্গে জড়িত ছিল বলেও দাবি করেন স্থানীয়রা। এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডি, পিবিআই ও পুলিশ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও সুইসাইড নোট ও মরদেহের পর্যবেক্ষণ শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যে সিরকুটটা আছে, আমি উনার আত্মীয়স্বজন বা যারা আছে তাদের কাছে আমি শুনলাম, তারাও বললো যে সিরকুটের লেখাটা উনারই। আমাদের যে হস্ত বিষয় আছে তাদের দিয়ে পরীক্ষা করব, আর ক্রাইম সিনের আলামতগুলো আমরা সংগ্রহ করব, এখানে ফিঙ্গারপ্রিন্ট বা অন্যান্য কোনো কিছু আছে কিনা সেটা দেখব, আর এটা আগে পরে কি করছে সেটাও আমরা তদন্ত করে দেখব। এই হত্যাকাণ্ড ও আত্মহত্যার ঘটনায় কেউ প্ররোচনা দিয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। বৃষ্টি ও উজানের ঢলে ফরিদপুর ও কুষ্টিয়ায় এখনও বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি। নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী অবস্থায় দিন পার করছেন 4 জেলার তীরবর্তী অঞ্চলের প্রায় 50,000 পরিবার। প্রতিকূল পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন অঞ্চলের অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। তবে তিস্তার অববাহিকায় বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। বেশিরভাগ স্থানে পানি নামলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। উজান থেকে আসা ঢল ও বৃষ্টিতে প্রতিদিনই বাড়ছে ফরিদপুরের নদ নদীর পানি। আড়িয়াল খাঁ নদের পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপরে। এছাড়াও পদ্মা ও মধুমতির পানিও বিপদসীমা ছুঁই ছুঁই। এরই মধ্যে নদী বেষ্টিত 4 উপজেলার চরাঞ্চলের 13টি ইউনিয়নে পানি ঢুকে পড়েছে। পানিবন্দী অবস্থায় দিন পার করছেন 10,000 পরিবার। পানির চাপ বাড়ায় বিভিন্ন অংশে দেখা দিয়েছে নদী ভাঙন। পানি মিনিমাম 10 দিন ধরে পানি বাড়তেছে। পানি ভাড়ায় সব পাতায় ধান পান আছে, ধান পানের শস্য ক্ষতি হইতেছে। পানি বেড়াদের সমস্যা, বাচ্চা কাছে সমস্যা, তারপরে গরু বাছুর নিয়ে সমস্যা, এই যে খাওয়ান দাওয়ান সমস্যা হয়ে যাইতেছে। কুষ্টিয়ার পদ্মায় নতুন করে পানি না বাড়লেও এখনও 2 ইউনিয়নের প্রায় 50,000 মানুষ পানিবন্দী অবস্থায় দিন পার করছেন। প্রতিকূল পরিস্থিতিতে বন্ধ রাখা হয়েছে 20টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান। তলিয়ে গেছে চলাচলের সড়ক ও ফসলি জমি। এদিকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত। তলিয়েছে বসতভিটা, প্লাবিত হাজার হাজার হেক্টর ফসলি জমি। বন্ধ ঘোষণা করা হয়েছে অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠান। 2 জেলায় পানিবন্দী অন্তত 20,000 পরিবার। মেলা কিনা ঘর বাড়ি ডুবে গেছে, মেলা খানিকের পানিতে যেতে আসতে পারছি না। কিছু তো আমরা পাইছি না, কেউ তো আমাদেরকে দিছে না, কি আমরা বাঁচবো, কি খায় বাঁচবো। বাড়ি ঘরের অবস্থা খুব ভালো না, এটা শক্ত ভাঙচুর হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়ার কষ্ট। স্কুলে আমাদেরকে আপাতত জায়গা দিয়েছে, এখন একটু আছি। টানা বৃষ্টি আর উজানের ঢলের পানি কমতে শুরু করেছে তিস্তায়। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নিম্নাঞ্চলের বেশ কিছু বাড়িঘর ও রাস্তাঘাট এখনও তলিয়ে আছে। পানি নেমে গেলেও এখনও দুর্ভোগ কমেনি দুর্গত এলাকার বাসিন্দাদের। সাদাত শাহেদ, এখন। উজান থেকে নেমে আসা পানি এবং বৃষ্টিপাত অব্যাহত থাকলে ফরিদপুরের চরাঞ্চলে গোখাদ্যের সংকটের আশঙ্কা করছেন স্থানীয়রা। এদিকে পানি বৃদ্ধিতে নদী বেষ্টিত 13টি ইউনিয়নের মানুষের যাতায়াতে বেড়েছে ভোগান্তি, দেখা দিয়েছে নদী ভাঙন। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। চলে যাচ্ছি তার কাছে। শিপন, পানি বৃদ্ধিতে স্থানীয়রা কি কি ক্ষতির মুখে পড়েছেন, বিস্তারিত জানাবেন। আপনাকে জানিয়ে রাখি যে গত প্রায় 10 দিন যাবৎ পানি কিন্তু ধারাবাহিকভাবে বাড়ছে, প্রতিদিন বাড়ছে। আজকেও কিন্তু 9 সেন্টিমিটার পানি পদ্মাতে বেড়েছে এবং বর্তমানে 8.00 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মা পানি, যার ফলে কিন্তু পদ্মার চরাঞ্চল বলতে যে অঞ্চলগুলোতে বোধহয় সব জায়গায় কিন্তু এখন পানি রয়েছে। আমরা গতকাল এবং আজকেও এই চরের বিভিন্ন এলাকাতে গিয়েছিলাম, সেখানে দেখেছি চরের মানুষের চলাফেরা যে রাস্তাগুলো ছিল সেই রাস্তাগুলো পানি নিমজ্জিত হয়েছে, যার কারণে কিন্তু মানুষ এখন মোটরসাইকেল, ঘোড়ার গাড়ি বা বাইসাইকেল চালায় কিন্তু তারা যাতায়াত করতে পারছে না। তারা কিন্তু বাধ্য হয়ে নৌকায় চলাচল করছে। আমি দেখতে পেরেছি যে স্কুলের যে ছোট ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে তাদেরও কিন্তু বেশ ঝুঁকি নিয়েই নদী পার হচ্ছে, এমনটি আমরা দেখতে পেরেছি। আর পানি বৃদ্ধির ফলে কিন্তু মূলত ফরিদপুর যে নদনদীগুলো রয়েছে সেখানে কিন্তু ভাঙন প্রবল দেখা দিয়েছে। আমি কথা বলেছিলাম ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেনের সঙ্গে। তিনি বলেছেন যে নদীতে প্রচন্ড স্রোত থাকার ফলেই কিন্তু ভাঙনের মাত্রাটা বেশি, যে কারণে কিন্তু আমরা চাইলেও সব জায়গা প্রতিরোধ করতে পারছি না। তারপরেও সরকার ব্যবস্থাপনায় বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং করে জনগুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারা প্রতিরোধ করার চেষ্টা করছে, এমনটি তারা বলেছেন। অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে ফরিদপুরের যে 4টি উপজেলা বিশেষ করে ফরিদপুর সদর, চরভদ্রাসন এবং সদরপুর এবং আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার এবং ওই অঞ্চলের যে জনপ্রতিনিধি রয়েছে তাদেরকেও কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে সবসময় নজরদারি করার এবং জরুরি বা কোনো বিষয় থাকলে সাথে সাথে প্রশাসনকে অবহিত করা এবং তাদের পাশে দাঁড়ানোর ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে এমনটি
বলেছেন। তো আপনাকে বলে রাখতে চাই, চরাঞ্চলের যে পানি 10 দিনের যে পানি এসেছে, যে চরের মানুষ জানেন যে চরের মানুষ গবাদি পশু পালন একটা বড় তাদের আয়ের একটি পথ। তো এই সময় অর্থাৎ এই পানি বৃদ্ধির পরে কিন্তু যেসব জমিতে গবাদি পশু খাওয়ার জন্য নেওয়া হতো সেখানে কিন্তু পানি উঠে গেছে, যে কারণেই কিন্তু গোখাদ্যের ব্যাপক একটি সংকট দেখা দিয়েছে। তো সার্বিক পরিস্থিতি বলতে হয় যে ফরিদপুরের পানি কিন্তু বাড়ছে, এইভাবে যদি আরো কয়েকটা দিন বাড়তে থাকে সেক্ষেত্রে কিন্তু ফরিদপুরের একটি বড় অংশ পানিতে নিমজ্জিত হবে এমনটি ধারণা করছে এলাকাবাসী। তন্ময়, এ ছিল ফরিদপুরের পানি বৃদ্ধির সর্বশেষ খবর। বাজারে রয়েছে নানা রকম সবজির প্রাচুর্য, কিন্তু স্বস্তি নেই ক্রেতাদের মুখে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজিতে দাম বেড়েছে 30 থেকে 50 টাকা পর্যন্ত। গত সপ্তাহের 70 টাকার কেজি দরের সবজিগুলো এখন বিক্রি হচ্ছে 100 টাকায়। শুধু সবজি নয়, অস্থিতিশীল রয়েছে চালের বাজারও। দাম বৃদ্ধির এই ধারাবাহিকতায় নিত্যপণ্যের বাজারে ভোগান্তিতে সাধারণ মানুষ। আরও জানাচ্ছেন মেহরাব সুমন। শ্রাবণের শেষের দিনে বাজারে পর্যাপ্ত সবজিতে ঠাসা, তবে দাম নিয়ে ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ। সপ্তাহ ব্যবধানে প্রায় প্রতিটা সবজির দর বেড়েছে 30 থেকে 50 টাকা পর্যন্ত। গত সপ্তাহের 70 টাকার পটল কিন্তু হচ্ছে 100 টাকায়, কাঁচামরিচের ডাবল সেঞ্চুরি। বেগুন, করলা, ঢেঁড়স, চিচিঙ্গা, বরবটি, কাঁকরোল কিনতে হচ্ছে 90 থেকে 100 টাকায়। বর্ষায় হচ্ছে ক্ষতি হয়েছে, তো আমদানি একটু কম, একটু দাম বেশি। গত সপ্তাহ থেকে 20-30 টাকা করে প্রত্যেকটা তরকারিতে বেশি। কিছু কিছু জিনিস একটু দাম বেশি, যেমন চিচিঙ্গা 120 টাকা চলে, এটা একটু বেশি আছে এই আর কি। টমেটো নতুন আসছে, এটারও একটু দাম বেশি দেখলাম। যারা মধ্যবিত্ত আমরা থাকি, তাদের জন্য এই বাজার করা খুবই কষ্টসাধ্য। এদিকে ঈদের পর থেকেই অস্থিতিশীল চালের বাজার। মিনিকেট প্রতি কেজি 80 থেকে 85 টাকা, আর মোটা চাল কিনতে গুনতে হচ্ছে 58 থেকে 62 টাকা পর্যন্ত। মাছের বাজারেও রয়েছে উত্তাপ। রুই এবং কাতলা প্রতি কেজি 380 থেকে 400 টাকা, আর ইলিশ যেন বিলাসী পণ্য। বড় ইলিশ কিনতে হলে গুনতে হচ্ছে 2000 থেকে 2500 টাকা পর্যন্ত। গত কয়েকদিনের তুলনায় মাছের দাম একটু বেশি। আমরা আজকে যেটা কিনি, কালকে আসলে দেখি যে আরেকটু বেড়ে গেছে। বাজার দর আজকে মোটামুটি আগের মতোই আছে, বাড়েও নাই কমেও নাই। তবে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। কাউরান বাজারে গরুর মাংস 750 টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকায়। মেহরাব সুমন, এখন, ঢাকা। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে আলাক্সায় বাংলাদেশ সময় আজ রাত 1টায় বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বৈঠকে যুদ্ধবিরতির ঘোষণা আসার সম্ভাবনা কম ইঙ্গিত দিয়ে ট্রাম্প জানিয়েছেন, দ্বিতীয়বারের মতো পুতিন, জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। বিপরীতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে যথেষ্ট এবং আন্তরিক উদ্যমী বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট। নাফি আরমান মনন জানাচ্ছেন বাকিটা। ইতিহাসের সাক্ষী হবার পথে যুক্তরাষ্ট্রের এলমেন্ডর্ফ রিচার্ডসন জয়েন্ট বেস। 4 বছর পর যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠক ও 158 বছর পর কোনো রুশ সরকার প্রধানের পদার্পণ হচ্ছে এখানেই। আলাস্কার অ্যাঙ্কারেজের মার্কিন সামরিক ঘাঁটিতে শুক্রবার স্থানীয় সময় বেলা 11টায় বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলোচ্য বিষয় ইউক্রেনে যুদ্ধ বন্ধের প্রসঙ্গ। এক সংবাদ বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, বৈঠকের পর মধ্যাহ্নভোজ শেষে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন দুই নেতা। ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধ করতে সম্মত হবেন বলে আশাবাদী ডোনাল্ড ট্রাম্প। তবে 15 আগস্টের বৈঠকে যুদ্ধবিরতির ঘোষণা আসার সম্ভাবনা কম বলে ইঙ্গিত দেন তিনি। জানান, দ্বিতীয়বারের মতো পুতিনের পাশাপাশি জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের নিয়ে বৈঠকের আয়োজন করতে পারে যুক্তরাষ্ট্র। The more important meeting will be the second meeting that we're having. We're going to have a meeting with President Putin, President Zelensky, myself, and maybe we'll bring some of the European leaders along, maybe not. I don't know that it's going to be very important. We're going to see what happens. সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে যথেষ্ট আন্তরিক ও উদ্যমী বলে মন্তব্য করেছেন ভ্লাদিমির পুতিন। দুই দেশ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে চুক্তি করতে পারে বলেও ইঙ্গিত দেন রুশ প্রেসিডেন্ট। Боевые действия прекратить, кризис и выйти на договоренности, представляющие интерес для всех вовлеченных в этот конфликт сторон. এদিকে আলাস্কায় যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠকের আগ মুহূর্তে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্টারমার জানান, যুদ্ধবিরতির সম্ভাবনা থাকলেও শান্তি স্থাপনকে গুরুত্ব দেয়া হচ্ছে, বিষয়টি প্রমাণ করতে হবে পুতিনকে। যুক্তরাজ্যের সমর্থনের জন্য লেবার সরকারকে ধন্যবাদ জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট।
ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা প্রদানে ভূমিকা রাখবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্টের এমন আশ্বাসকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে যে কোনো ভূমি বিনিময়কে মেনে নেওয়া হবে না বলেও সতর্কবার্তা দিয়েছেন জোটের নেতারা। নাফি আরমান মনন, এখন বিশ্ব। সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপ খেলতে ভুটানে পৌঁছেছে বাংলাদেশ। নারী দলের কোচ পিটার বাটলার গেল 11 আগস্ট লাওসে অনূর্ধ্ব-20 দলের খেলা শেষে ছুটিতে গেছেন। চলতি মাসের বাকি সময়ে তিনি ছুটিতে থাকায় অনূর্ধ্ব-17 দলের দায়িত্ব নিয়ে ভুটান গেছে মাহবুবুর রহমান লিটু। বাংলাদেশ সহ 4 দেশের অংশগ্রহণ করবে এই আসরে। বাকি দলগুলো হলো ভারত, ভুটান এবং নেপাল। 20 থেকে 31 আগস্ট থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের সব ম্যাচ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের সঙ্গে 2টি করে ম্যাচ খেলবে। এরপর সর্বোচ্চ পয়েন্টধারীর হাতে উঠবে চ্যাম্পিয়নশিপ ট্রফি। 20 আগস্ট স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ নিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশের মেয়েরা। এরই মধ্য দিয়ে চলে এলাম এখন বিকেলের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। রাজনীতির মাঠে দৃশ্যমান বিএনপি জামায়াতের আলাদা জোট, বাদ পড়াদের নিয়ে একাট্টা এনসিপি। নির্বাচন বানচালে চলছে ষড়যন্ত্র, বলছে বিএনপি। গণতন্ত্রের জন্য লড়ছেন খালেদা জিয়া, জন্মদিনে দোয়া মাহফিল। রাজশাহীতে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার। সুইসাইড নোটে ঋণের দায়ে আত্মহত্যার বিবরণ। এবার ভোলাগঞ্জে মাটির নিচে লুকোনো সাদা পাথর, বালু উত্তোলনে বিপর্যয়ের মুখে সিলেটের রাতারপুর। আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক, কাজ যুদ্ধবিরতির ঘোষণা নিয়ে অনিশ্চয়তা। মার্কিন প্রচেষ্টার প্রশংসা রুশ প্রেসিডেন্টের। এই ছিল এখন বিকেলের আয়োজনে। যাবার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।